শুধু সাদিক কায়েমের পরিচয়টুকু জানলেই বোঝা যায় বাংলাদেশের দুর্গমতম অঞ্চলেও একেবারে তৃণমূলের রাজনীতিতে স্কুল পর্যায় পর্যন্ত রাজনৈতিক শক্তি রয়েছে জামায়াত ইসলামী বা ছাত্র শিবিরের। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম এই তিনজন উপদেষ্টা হয়ে যাওয়ার পর থেকে মনে হচ্ছিল যে এরাই বোধহয় প্রধানতম সমন্বয়কারী। তারা বলছিলেন যে সারা দেশেই তাদের সমন্বয়কারী ছিলেন এবং এটি একটি দেশব্যাপী আন্দোলনে পরিণত হয়েছিল। কিন্তু আমাদের মনে হচ্ছিল যে উপদেষ্টা হিসেবে তারা যেহেতু নির্বাচিত হয়েছেন, হয়তো তারাই প্রধানতম উপদেষ্টা। অন্যদিকে ডক্টর ইউনূস যখন তার বন্ধু ক্লিন্টনের সামনে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিলেন মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড হিসেবে, তখন থেকে আমি ধারণা করি আমার মতো যারা রাজনীতি পর্যবেক্ষণ করেন তারা ক্রমাগতভাবেই ভাবছিলেন যে মেটিকুলাস ডিজাইনে যে পরিচালিত হয়েছে যে সরকার উৎখাতের আন্দোলন, যা বলছেন ডক্টর ইউনূস, সেই আন্দোলনটি পরিচালনা করবার মতো রাজনৈতিক শক্তির উৎস কি ছিল মাহফুজ আলম, নাহিদ ইসলাম বা আসিফ মাহমুদের? এই যে জুলাই আন্দোলনে সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধভাবে বিরাট সংখ্যায় একই সময়ে বেরিয়ে এলো। যাত্রাবাড়ির ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সারা দেশের সবগুলো মহাসড়ক মাদ্রাসা ছাত্ররা বিপুল সংখ্যায় বেরিয়ে এসে 18ই জুলাই থেকে পুলিশি অ্যাকশন, গুলি, কারফিউ সব উপেক্ষা করে লাগাতার দখলে রাখলো। এত বিপুল সংখ্যায় তারা নেমে এলো যে মহাসড়কগুলো থেকে গুলি, মৃত্যু, লাশ কোনো কিছুর মুখে তাদের তুলতে পারেনি হাসিনা সরকার। সারা দেশের স্কুল কলেজের ছেলেমেয়েরা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা রাস্তায় নেমে এলো। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পরেও তাদের মধ্যে বার্তা আদান প্রদান চলতে থাকলো। পুলিশের গুলি চলল, তার মধ্যেও একদল বুক পেতে দাঁড়ালো গুলির মুখে। এ কি সম্ভব সংগঠিত রাজনৈতিক শক্তি ছাড়া? অথচ মাহফুজ এবং নাহিদেরা কিছু পাঠচক্র, দেয়াল পত্রিকা, সাহিত্য পত্রিকা বের করা ছাড়া তাদের অতীত রাজনৈতিক অভিজ্ঞতা হিসেবে কোনো উদাহরণ দিতে পারল না 5ই আগস্ট পরবর্তী তাদের দেওয়া পত্রপত্রিকার সাক্ষাৎকারগুলোতে। এখন শিবির নেতাদের ফেসবুক পোস্ট থেকে বোঝা যাচ্ছে, পরিষ্কার হচ্ছে যে তারা পেছনে থেকে সামনের মুখ হিসেবে আসিফ, নাহিদ, মাহফুজদের নির্বাচন করেছিলেন। এমনকি 5ই আগস্ট রাতে, যাকে তারা 36শে জুলাই হিসেবে অভিহিত করেন, সে রাতেও নাহিদ, আসিফ, মাহফুজ ছিলেন শিবির নেতাদের সঙ্গে এক বাড়িতেই। আসলে কোটা মুক্তি তো নয়, জুলাই আগস্টের এই আন্দোলন জামায়াত শিবিরের রাজনীতির দশকের পর দশক ধরে নেওয়া সাংগঠনিক প্রস্তুতির একটা চূড়ান্ত পরিণতি বলা যেতে পারে। যেই হাসিনা সরকার তাদের শীর্ষ নেতাদের যুদ্ধাপরাধের বিচার করেছে, 1971 সালের গণহত্যার জন্য তাদের দায়ী করেছে, মুক্তিযুদ্ধ নিয়ে বারবার বিব্রত করেছে, ট্যাগিং দিয়ে রাজাকার বলে একঘরে করে রেখেছে, আসলে জুলাই আগস্টের আন্দোলন শুরু থেকেই ছাত্র শিবিরের জন্য, জামায়াতে ইসলামীর জন্য ছিল আওয়ামী লীগের রাজনীতির পতন ঘটানোর এবং পাল্টা গণহত্যা, বিপ্লব এবং যুদ্ধাপরাধের ন্যারেটিভ তৈরির আন্দোলন। এই আন্দোলন 1971-এর বিপরীতে 2024-এর ন্যারেটিভ তৈরির এবং বাংলাদেশের সারা জীবনের মতো 1971 নিয়ে গৌরব এবং জামায়াত শিবিরকে নাস্তানাবুদ করার রাজনীতির অবসানের আন্দোলন ছিল। আওয়ামী লীগ, বিএনপির মতো রাজনৈতিক দলগুলো কখনো জামায়াত শিবিরকে প্রয়োজনে ব্যবহার করেছে রাজনৈতিকভাবে, কখনো সবচেয়ে দূরে ঠেলে দিয়েছে, আবার কখনো এমনকি পাশে বসতেও রাজি হয়নি। জুলাই আগস্ট আন্দোলনের বিজয়ের কৃতিত্ব বা ওই আন্দোলনের কৌশল নির্ধারণের জন্য সাধুবাদ কিংবা সারা দেশে মহাসড়কে মাদ্রাসা ছাত্রদের মৃত্যুকে তুচ্ছ করে অবস্থান থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো উত্তাল করে তুলতে তাদের সুদীর্ঘ রাজনৈতিক প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা সাংগঠনিক শক্তিকে অস্বীকার করে এ দফায় সম্ভবত আর কারো ঘরে ক্ষমতা আর বিজয়ের ফসল তুলে দিতে দেবেন না জামায়াত শিবিরের কর্মীরা। শিবিরকে নেতৃত্বের কৃতিত্ব না দিয়ে গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতার লাভটুকু এখনো হয়তো নাহিদ, আসিফ, মাহফুজ, ডক্টর ইউনূস আর তার বাকি উপদেষ্টা পরিষদ উপভোগ করছেন। তবে এবার জুলাই অভ্যুত্থানের পরেও যথাযথ পদ আর কৃতিত্ব না পেলে আর তা মেনে নিলে হয়তো ছাত্র শিবিরকে এবং তারই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামীকেও অতীতের মতোই আবারও পেছনে থেকে রাজনৈতিক কৌশল
আর জনশক্তি বা লোক সরবরাহ করে যেতে হবে। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কিংবা সংসদের শীর্ষ পদে প্রকাশ্যে যাওয়া বোধহয় আর হবে না।